আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম সামনাদ একাডেমির এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসে। আজ আমরা শুরু করতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, রক্ত ও সঞ্চালন। অধ্যায় নাম্বার হচ্ছে এটা 4। এই অধ্যায়টি শুধু এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য নয়, বরং মেডিকেল ভর্তি পরীক্ষায় বারবার আসা প্রশ্নের একটা বড় ধরনের উৎস হচ্ছে এই অধ্যায়টা। এই লেকচারে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ মূল বোর্ড বই থেকেই আসলে প্রতিটা টপিক বিশ্লেষণ করে পড়াতে এবং খুব সহজভাবে উদাহরণ সহ সুন্দরভাবে বুঝিয়ে দিতে, যাতে তোমরা কনসেপ্ট ভালোভাবে বুঝে নিতে পারো এবং পরীক্ষায় ভুল না করো। ইনশাআল্লাহ পুরো অধ্যায়টাই আমরা ধারাবাহিকভাবে কভার করব পরবর্তী লেকচারগুলোতে। হয়তোবা 3 থেকে 4টা লেকচার ইনশাআল্লাহ হবে, তাই মনোযোগ দিয়ে শোনো, বোঝো, আর দরকার হলে বারবার করে দেখে নাও। চলো তাহলে শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটা। প্রথমেই আমরা দেখব যে হাইলাইট করা আছে, এটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড দাগানো বই, বুঝছো? এই বইটা থেকে তোমরা যারা পড়বে, অর্থাৎ এইচএসসি 27 ব্যাচ এবং এইচএসসি 26 ব্যাচ, বিশেষ করে এইচএসসি 26 ব্যাচ তোমরা যারা আছো, আমি আশা রাখতেছি তোমরা একবার করে হলেও ফার্স্ট ইয়ারে এই অধ্যায়টা পড়ছো। তোমাদের এই অধ্যায়টা এখন এইবার পড়ার সময় রিভাইজ হয়ে যাবে। কেউ মিস করো না ক্লাস, ঠিক আছে? প্রথমেই আসে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র নিয়ে। এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাটা কিন্তু তোমাদের এইচএসসিতে নাম্বার অর্থাৎ জ্ঞানমূলকে আসার মতো। এটা তোমরা দেখে নিবে যে রক্তবাহিকা সমৃদ্ধ, অর্থাৎ এখান থেকে রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহনতন্ত্র বলে। সো আমরা রক্ত সঞ্চালন নিয়ে কথা বলতে গেলে আমরা প্রথমেই আসা হচ্ছে রক্তনালী নিয়ে। রক্তনালীর মধ্যে আসলে কি কি আছে তোমরা কি জানো? জানলে একটু কমেন্ট করো তো। রক্তনালী বলতে ধমনী, শিরা, কৈশিক জালিকা এগুলোই তো বোঝায়। তাহলে সঞ্চালন অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হওয়া। রক্ত এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, এই ব্যাপারটা নিয়েই কিন্তু এই অধ্যায়টাতে আলোচনা করা আছে। এবং হৃৎপিণ্ড নিয়ে কিন্তু তোমরা তোমাদের এসএসসিতে একটা অধ্যায়ে হৃৎপিণ্ড আঁকা শিখছো, অনেক কিছু শিখছো, বুঝতে পারছো? সো প্রথমে যে এমসিকিউটা আমাদের আসতে পারে এবং মেডিকেলে বারবার করে আসতে পারে, সেটা হচ্ছে ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে 1628 সালে মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছে। এইটা এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। আমরা বেশি পড়বো না, আমরা মেইন মেইন জায়গাগুলো পড়বো যেগুলো থেকে এমসিকিউ আসতে পারে এবং যেগুলো থেকে প্রশ্ন বারবার করে আসে। আমরা অনেক পড়লাম বাট পরীক্ষা আমরা পারলাম না, এইটা না, আমরা যা পড়বো ইনশাল্লাহ এগুলো থেকে আসবে। সো এরপর আমরা আসি হচ্ছে এই জায়গাটা থেকে। এই জায়গায় কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্ন অনেকগুলো মেডিকেলে আসার মতো এবং ভার্সিটিতে আসার মতো অনেকগুলো প্রশ্নের একটা উৎস হচ্ছে এই জায়গাটুকু। এখানে কি বলা আছে, একজন পূর্ণবয়স্ক সুস্থ মানবদেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এইটা কিন্তু হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে হচ্ছে মানব দেহে। এটা নর্মালি যেটা হয় যে একজন পুরুষ দেহে আসলে হচ্ছে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, আর নারী দেহে এটা ভেরি করে একটু কম থাকে। এটা হচ্ছে নারীদের দেহে 4.5 থেকে 5.5 লিটার রক্ত থাকে, অর্থাৎ দেহের মোট ওজনের কিন্তু 8% রক্ত। তোমাদের যেটা ওজন হবে এইটার প্রায় 8% কিন্তু রক্ত থাকবে। তোমাদের ওজন যদি হয় 50 কেজি, এইটার 8% তোমাদের মেবি রক্ত থাকবে। যদি এইটা না থাকে, যদি কম থাকে, তাহলে তোমাদের রক্ত স্বল্পতা আছে, এটা বুঝতে হবে। ওকে, রক্ত সামান্য হচ্ছে ক্ষারীয় এবং এর পিএইচ, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে রক্তের পিএইচ কত। তুমি কোশ্চেন ব্যাংক খুললে বারবার করে দেখবে যে এর রক্তের পিএইচ কত, এটা নিয়ে প্রশ্ন আসছে। রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45 এবং গড়ে হচ্ছে এটা 7.40। ওকে, এইটা আমরা বুঝলাম যে রক্ত সামান্য হচ্ছে ক্ষারীয়। আর আমরা পিএইচ সম্পর্কে আসলে কি জানি, যে পিএইচের রেঞ্জটা আসলে কত? পিএইচের রেঞ্জটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, তাই না? 0 থেকে 14 পর্যন্ত, এবং 7 হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? 7 হচ্ছে নিউট্রাল। 7 হচ্ছে নিউট্রাল। 7 থেকে কম হলে সেটা অ্যাসিডিক, 7 থেকে 14 পর্যন্ত এটা হচ্ছে অ্যালকালোসিস অর্থাৎ ক্ষারীয়। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ 7 থেকে একটু বেশি আছে পিএইচটা। এই পিএইচটা কি ফিক্সড সবার জন্য? না, এই পিএইচটা তোমাদের আসলে তোমার যেমন থাকবে আমার তেমন থাকবে না, তো চেঞ্জ হইতে পারে।
তবে এটার রেঞ্জটা 7.35 থেকে 7.45 এটার মধ্যেই নর্মালি থাকে। এটা কম বেশি হলে তোমাদের প্রবলেম আছে, ওকে, অসুস্থ তুমি। এবং এর তাপমাত্রাটা ইম্পর্টেন্ট, এর তাপমাত্রা, রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এবং রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি। পানির চেয়ে কত গুণ বেশি? এটা হচ্ছে 1.065। এখন প্রশ্ন আসবে যে আপেক্ষিক গুরুত্বটা আসলে কি? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে তোমরা পানির তুলনায় কত গুণ আসলে একটা কিছু ভারী, এটাকেই বোঝায় হচ্ছে আপেক্ষিক গুরুত্ব দ্বারা। এইটাকে তুমি একটা যদি হচ্ছে সূত্র আকারে লিখতে চাও তাহলে ডেনসিটি বা ওয়েট থাকবে উপরে অবজেক্টের। সো ডেনসিটি ডি দিয়ে লিখতেছে ডেনসিটি অথবা ওয়েট ডিভাইডেড বাই ডেনসিটি। এটা কিসের? এটা হচ্ছে অবজেক্টের, ঠিক আছে, অবজেক্টের ডেনসিটি ডিভাইডেড বাই হচ্ছে অর্ডার অর্থাৎ পানির ডেনসিটি। তাহলে আমি লিখতেছি, ওকে, ওয়েট করো একটু। সো ডেনসিটি ডিভাইডেড বাই ডেনসিটি, অবজেক্টের ডেনসিটিকে পানির ডেনসিটি দ্বারা তোমরা যদি ভাগ করো তাহলেই এটা কত আপেক্ষিক গুরুত্বটা পাবে। এবং এইটা হচ্ছে পানির চেয়ে বেশি একটু থাকে, 1.065 রক্তের আপেক্ষিক গুরুত্বটা। অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ একটু নোনতা হয়ে থাকে, এইটা একটু লেস ইম্পর্টেন্ট, সো এগুলো দাগানো নাই, ঠিক আছে। আর এই লাইনটা হচ্ছে নিউ আপডেট করা হয়েছে নতুন বইতে। রক্তের সান্দ্রতা বা ভিসকোসিটি পানির তুলনায় 5 গুণ বেশি। সান্দ্রতা আসলে কি? রক্তের সান্দ্রতা পানির তুলনায় 5 গুণ বেশি। সান্দ্রতা হচ্ছে যেমন তোমরা কঠিন পদার্থের ক্ষেত্রে ঘর্ষণ পড়ে আসছো, এরকমভাবে পানির পদার্থের যে বাধা দেওয়ার প্রবণতা, এটা হচ্ছে পানির ক্ষেত্রে বা তরল পদার্থের ক্ষেত্রে এটা হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। লোহিত রক্তকণিকা ও প্লাজমা প্রোটিনের জন্য মূলত এটি হয়ে থাকে। লোহিত রক্তকণিকা এবং প্লাজমা প্রোটিনের জন্যই মূলত এই যে রক্তের সান্দ্রতাটা তার পানির তুলনায় 5 গুণ বেশি হয়ে থাকে। বুঝতে পারছি? এরপর আসি হচ্ছে রক্তের কার্যাবলী বা রক্তের সাধারণ কাজগুলো। এর অনেকগুলো পয়েন্ট আছে। সো পয়েন্টগুলো আমরা মেবি এগুলো জানি আসলে। পুষ্টিদ্রব্য পরিবহন, আমাদের রক্ত কিন্তু হচ্ছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ভিটামিন, খনিজ লবণ, পানি অন্ত্র থেকে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের বিভিন্ন অংশে পৌঁছায়। এটা তো আমরা জানি নর্মালি। সো শ্বসন গ্যাস অর্থাৎ রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে দেহকোষে এবং দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে পরিবহন করে। এরিথ্রোসাইট ও প্লাজমা প্রধানত এই কাজে অংশগ্রহণ করে। এটা কি আমরা জানি? এটা তো আমরা সচরাচর জানি, তাই না? সো বিপাক নিয়ন্ত্রণ, দ্রবাদি পরিবহন, রক্ত হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি এবং প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক পদার্থগুলোকে তাদের ক্রিয়াস্থলে বহন করে নিয়ে যায়। এরপর আসে হচ্ছে বর্জ্য পদার্থ পরিবহন। কোষীয় বিপাকে সৃষ্ট বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে অপসারণের জন্য বৃক্ক এবং হচ্ছে যকৃৎ, ফুসফুস এগুলো হচ্ছে কাজ করে, ঠিক আছে। সো আমরা কি জানি যকৃৎ মানবদেহের জৈব রসায়নাগার বলা হয়। এখানে কিন্তু হিট উৎপন্ন হয়। সো এই হিটগুলোকে কিন্তু তোমার রক্ত দেহের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, ঠিক আছে। পানি সাম্য নিয়ন্ত্রণ, রক্তের বিভিন্ন অংশে এবং প্রোটোপ্লাজমে পানি সরবরাহ করে। এগুলো আমরা সচরাচর জানি, একটু পড়ে নিলেই তোমরা পারবে। তারপর আসে হচ্ছে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ। আমরা একটু আগেই তো তোমাদেরকে বললাম যে মানব মানব দেহের জৈব রসায়নাগার বলা হয় হচ্ছে যকৃতকে। এখানে অনেক অনেক হিট উৎপন্ন হয়। তোমরা যদি শুধুমাত্র যকৃতেই হিটটা থাকতো তাহলে কি হইতো? তাহলে প্রবলেম হইতো না, একটা জায়গায় ঠান্ডা একটা জায়গায় হিট গরম হয়েছে। এই জন্য ব্যালেন্স করার জন্য এই রক্ত কিন্তু হিটটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এরপর আসে হচ্ছে আয়তনের সমতা রক্ষা করা। রক্ত দেহের কোষ ও তার চারদিকে অবস্থিত তরলের মধ্যে আয়তনের সমতা বজায় রাখে, ওকে। দেহের প্রতিরক্ষা, রক্তের শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এবং অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে জীবাণু ধ্বংস করে প্রতিরক্ষায় অংশ নেয়। বাইরের জীবাণু অ্যান্টিজেন, আর আমাদের দেহে কিন্তু উৎপন্ন হয় হচ্ছে অ্যান্টিবডি, ঠিক আছে। সো ফ্যাগোসাইটোসিস কথাটা প্রথমে আসছে হচ্ছে ফ্যাগেইন থেকে। ফ্যাগিন মানে কি হচ্ছে টু ইট। ফ্যাগিন মানে কি? আমি এখানে লিখি ছোট করে। ফ্যাগিন মানে হচ্ছে টু ইট, মানে হচ্ছে ভক্ষণ করা। আর সাইট মানে হচ্ছে কোষ। তাহলে কোষের ভক্ষণ প্রক্রিয়াটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস।
তাহলে শ্বেত রক্তকণিকা কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এবং অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে জীবাণু ধ্বংস করে। বুঝলাম? আশা করি বুঝতে পারছি। সঞ্চয় অঙ্গ থেকে খাদ্য পরিবহন, রক্তের মাধ্যমে প্রয়োজনীয় সঞ্চয় অঙ্গ থেকে খাদ্য দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পরিবাহিত হয়ে থাকে। সঞ্চয় ভাণ্ডার হিসেবেও কিন্তু রক্ত কাজ করে। প্লাজমা প্রোটিন দেহের প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, এটা দাগিয়ে রাখো তোমাদের বইয়েতে এবং তোমরা কিন্তু নোট করিও। আমি বিভিন্ন কথা আছে যেগুলো তোমাদের বইয়ে নেই, আমি মুখে বলবো, মুখে বলতেছি, আবার হচ্ছে অনেকগুলো এক্সট্রা ইনফো আমি সারা মুখে বলবো। সো সেগুলো তোমরা হচ্ছে লিখে রাখবে, নোট করবে এবং নোটটা আমাদের সামনাত একাডেমি স্টুডেন্টস গ্রুপ, এই গ্রুপটাতে পোস্ট করলে পরে তোমরা কিন্তু আমার পক্ষ থেকে 20 টাকা করে মোবাইল রিচার্জ পাওয়ার একটা দারুণ সুযোগ পাবে। সো তোমরা ঝটপট করে নোট করে নোটটা সামনাত একাডেমি স্টুডেন্টস গ্রুপ এইটাতে সাবমিট করে ফেলো। গ্রুপটার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? অম্লক্ষারের সাম্যাবস্থা অর্থাৎ পিএইচ নিয়ন্ত্রণও করে কিন্তু এই রক্ত। প্লাজমা ও লোহিত রক্তকণিকার ভিতরে বাফার দ্রবণের উপস্থিতির জন্য দেহের অম্লক্ষারের সাম্যাবস্থা বজায় থাকে। এগুলো খুব নর্মাল কথাবার্তা, একটু আগেই তো বললাম যে রক্তের পিএইচ 7.35 থেকে 7.45। সো এইটা কিন্তু ব্যালেন্স করার জন্য রক্ত কাজ করে, ঠিক আছে? রক্তক্ষরণ প্রতিরোধ, রক্তে অনুচক্রিকা ও প্লাজমা প্রোটিন সম্মিলিতভাবে ক্ষতস্থান থেকে রক্ত জমাট বাঁধিয়ে দেহের রক্তক্ষরণ প্রতিরোধ করে। এটা আমরা একটু পরে বিস্তর আলাপ আলোচনা করবো যে রক্তক্ষরণ কীভাবে প্রতিরোধ করে, একটা সুন্দর ব্যাখ্যা ইনশাআল্লাহ তোমাদেরকে দিব। সো আমরা তখন এটা আলোচনা করব, ওকে? অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করা, রক্ত দেহের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য বা হোমিওস্টেসিস রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হোমিওস্টেসিস মানে কি? এটা এটা কিন্তু একটা তোমাদের মধ্যে অনেকেই বিভ্রান্ত হও যে হিমোস্টেসিস এবং হচ্ছে হোমিওস্টেসিস এটা কিন্তু আলাদা। আমি কোথায় লিখি? আমি এখানে লিখি ছোট্ট করে, আমি এখানে লিখতেছি। একটা হচ্ছে হিমো, একটা হচ্ছে HE। আচ্ছা, সুন্দর করে লিখতেছি তোমাদের জন্য। HEMO। হিমো মানে কি? হিমো মানে কিন্তু হচ্ছে রক্ত এবং স্টেসিস মানে হচ্ছে বন্ধ। তাহলে হিমোস্টেসিস মানে হচ্ছে রক্ত বন্ধ হওয়ার যে প্রক্রিয়া এইটা। কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে হোমিওস্টেসিস আছে। সো হোমিও মানে কি? হোমিও মানে হোমিওস্টেসিস মানে হচ্ছে দেহের অভ্যন্তরীণ পরিবেশে ভারসাম্য রক্ষা করা, এটা হচ্ছে হোমিওস্টেসিস, ওকে? সো তোমরা কখনোই আসলে বিভ্রান্ত হবে না, এটা হচ্ছে হিমোস্টেসিস, একটা হচ্ছে হোমিওস্টেসিস, ওকে? রোগ নির্ণয়, রক্ত তোমরা জানো যে কোনো রোগ হইলে বা আমাদের অসুখ বিসুখ হইলে আমাদের ডাক্তাররা কি করেন? ডাক্তাররা হচ্ছেন রোগটাকে নির্ণয় করার জন্য আমাদের ব্লাড টেস্ট দেয়। সো ব্লাড টেস্টের মাধ্যমে আসলে রোগ নির্ণয় করা যায়, এটা তো কমন বিষয়, তোমরা জানো, অনেকেই সবাই জানো। এরপর আসি হচ্ছে রক্তের উপাদান নিয়ে। টেস্ট টিউবে রক্ত দিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্র, সেন্ট্রিফিউগাল যন্ত্রটা আসলে কি? যে তোমাকে রক্ত একটা টেস্ট টিউবে নিয়ে তোমাকে হচ্ছে একটু ঘুরায় কতবার, এটা হচ্ছে অনেকবার যদি তোমাদেরকে হচ্ছে যন্ত্রে ঘোরানো হয় তাহলে রক্ত দুইটা স্তর বা দুইটা লেয়ারে ভাগ হয়ে যায়। এর মধ্যে উপরে হালকা হলুদ বর্ণের প্রায় 55% হচ্ছে রক্তরস বা প্লাজমা থাকে, এটা হচ্ছে হালকা অংশ, এটা হচ্ছে উপরে থাকে। সো আমরা যদি একটা টেস্ট টিউবে রক্ত নেই এবং এটাকে যদি হচ্ছে সেন্ট্রিফিউগাল যন্ত্রের মাধ্যমে ঘুরাই তাহলে উপরে দেখবা যে কিছু পদার্থ থাকবে, সেগুলো হচ্ছে প্লাজমা, বা আমি সচরাচর পি দিয়ে লিখলাম প্লাজমা, বা প্লাজমার বাংলা হচ্ছে রক্তরস, এটা হচ্ছে রক্তের তরল অংশ, এটা থাকে হচ্ছে 55% রক্তের মধ্যে, ঠিক আছে? এবং তার নিচে দেখবা কিছু হচ্ছে পদার্থ জমে যাবে, কিছু পদার্থ জমা পড়বে, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে রক্তকণিকা এবং সেটাকেই আমরা হচ্ছে ব্লাড কর্পাসল বলি, বা BC লিখতে পারি আমি, মানে হচ্ছে ব্লাড কর্পাসল। এটার হচ্ছে নিচের অংশ এবং নিচের ঘন অংশ, এটা এটা হচ্ছে অর্থাৎ গাঢ়তার বাকি অংশ, অর্থাৎ 45% হচ্ছে ব্লাড কর্পাসল বা রক্তকণিকা থাকে। স্বাভাবিক অবস্থায় রক্তকণিকাগুলো রক্তরসে
ভাসমান থাকে, বুঝতে পারছো? রক্তকণিকাগুলো আসলে রক্তরসের মধ্যে ভাসমান থাকে, কিন্তু যখন তুমি সেন্ট্রিফিউগাল যন্ত্র নিয়ে একটু ঘোরাবা, একটু ঝাঁকাঝাঁকি করবা, তখন এটা কি হবে, একটু নিচে নিচে জমা হবে। এবং আমরা এটার মাধ্যমে আসলে আলাদা করতে পারি যে কোনটা রক্তরস এবং কোনটা রক্তকণিকা। লোহিত রক্তকণিকার আধিক্যের কারণেই রক্তরস বা রক্ত সাধারণত লাল দেখায়। লোহিত রক্তকণিকা বা আরবিসি, রেড ব্লাড কর্পাসল, এটার কারণেই কিন্তু আসলে রক্ত লাল দেখায়। ওকে, এরপর আসে হচ্ছে একটা সুন্দর আলোচনা, যে রক্তরস বা প্লাজমা। দেহের মোট আয়তনের 5%, প্রায় 3 লিটার থাকে হচ্ছে রক্ত রস বা প্লাজমা। এটা হচ্ছে মোট আয়তনের 5%, কিন্তু রক্ত কিন্তু আমাদের দেহের মোট আয়তনের তুলনায় বা মোট ওজনের তুলনায় 8% থাকে, কিন্তু দেহের মোট আয়তনের তুলনায় কিন্তু রক্তরস 5% থাকে। এটা মুখস্থ করে ফেলবে। এবং এটা হচ্ছে এক্সট্রা ইনফো। রক্তরসের পিএইচ সাধারণত 7.4 থাকে এবং ঘনত্ব 1.025 গ্রাম পার এমএল বা মিলিলিটার থাকে, বুঝতে পারছো? রক্তরস বা প্লাজমা হচ্ছে রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশ। এতে পানির পরিমাণ থাকে হচ্ছে 90 থেকে 92%। এটা হচ্ছে পানির পরিমাণ। সো রক্তরসে আসলে বেশিরভাগটাই পানি, বেশিরভাগ অংশই পানি, এবং এই পানিটাই হচ্ছে 90 থেকে 92% থাকে। এবং দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণ হচ্ছে 8 থেকে 10%। সো রক্তরসে কঠিন পদার্থ 8 থেকে 10% থাকে। রক্তরসের কঠিন পদার্থ বিভিন্ন জৈব 7 থেকে 9% থাকে জৈব পদার্থ, এবং অজৈব পদার্থ থাকে হচ্ছে 0.9%। সো তাহলে আমরা কি বুঝলাম এই জায়গাটা থেকে, যে রক্তের বেশিরভাগ অংশই তরল, প্রায় 55%, এবং এখানে বেশিরভাগ অংশই আসলে পানি থাকে। এরপর আমরা হচ্ছে রক্তকণিকাগুলো নিয়ে একটু জানবো এর পরে। সো আমরা প্রথমে জানি হচ্ছে অজৈব পদার্থ, অর্থাৎ রক্তরসের মধ্যে যে অজৈব পদার্থগুলো থাকে এগুলো কি কি। অজৈব পদার্থের মধ্যে হচ্ছে রক্তরসে অজৈব পদার্থের পরিমাণ প্রায় 0.9%, এবং এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, আয়োডিন, এগুলো হচ্ছে অজৈব পদার্থ। ঠিক আছে, এগুলো আমরা একটু পরে টেকনিক শিখবো, বিভিন্ন টেকনিকের মাধ্যমে মনে রাখা যায়। সো আমরা টেকনিকগুলো জানবো। জৈব পদার্থের মধ্যে হচ্ছে থাকে হলো প্লাজমা প্রোটিন। জৈব পদার্থ আমরা আসি। সো জৈব পদার্থের মধ্যে প্লাজমা প্রোটিনের পরিমাণ থাকে হচ্ছে 7.7% বা 7.5%। প্লাজমা প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন ইত্যাদি উল্লেখযোগ্য। এটা মনে রাখার একটা সুন্দর ট্রিক্স হচ্ছে GPA 5। জিতে হচ্ছে গ্লোবিউলিন, পিতে হচ্ছে প্রোথ্রম্বিন, এতে হচ্ছে অ্যালবুমিন, আর 5তে অর্থাৎ দিয়ে 5তে হচ্ছে ফাইব্রিনোজেন। ঠিক আছে, সো প্লাজমা প্রোটিনগুলো মনে রাখার এই টেকনিকটা মনে রাখবে, GPA 5। নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ, এগুলোর মধ্যে আছে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া। এটার জন্য একটা টেকনিক আছে, আমরা একটু পরে একটা ছকের মাধ্যমে সেই টেকনিকগুলো খুব সুন্দরভাবে শিখে নেব। ঠিক আছে, অন্যান্য পদার্থের মধ্যে আছে হচ্ছে গ্লুকোজ, ফ্যাট, কোলেস্টেরল, এগুলো আছে, এবং বিলিরুবিন, ক্যারোটিন, এনজাইম, এগুলো কিন্তু হচ্ছে অন্যান্য পদার্থ। সো রক্তের রসের কাজ আমরা একটু আগে কিন্তু রক্তের কাজগুলো দেখে আসছি। সো রক্তরসের কাজগুলো হচ্ছে রক্তের তারল্য রক্ষা করা, তারপর হচ্ছে পরিপাকের পর খাদ্যসার রক্তরসে দ্রবীভূত হয়ে বিভিন্ন ধরনের টিস্যু এবং অঙ্গে বাহিত হয়। টিস্যু থেকে নির্গত বর্জ্য পদার্থ রেচন অঙ্গের জন্য বৃক্কে নিয়ে যায়। ঠিক আছে, এবং টিস্যুর অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তরসে বাইকার্বনেট রূপে দ্রবীভূত থাকে। অল্প পরিমাণ অক্সিজেন বাহিত হয়। এগুলো হচ্ছে নর্মাল কথাবার্তা, তোমরা একটু রিডিং পড়ে নিলেই পারবে। ঠিক আছে, সো আমরা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো বুঝতে একটু কষ্ট হয় এগুলো নিয়ে একটু বেশি আলোচনা করি, তাহলেই বরঞ্চ এই ক্লাসটা আরও সুন্দর হবে। সো এখানে আসে হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান রক্ত, এগুলো হচ্ছে রক্ত রস পরিবহন করে। এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট 22-23 সালে আসছে। সো খুবই ভালোভাবে পড়ে নিও। যকৃত, পেশি ইত্যাদি অঙ্গে উৎপন্ন তাপ শক্তিকে সমগ্র দেহে পরিবহন করে হচ্ছে দেহের তাপের যে সমতা, এটা হচ্ছে রক্ষা করে। একটু আগে তোমাদেরকে বললাম না, যকৃতকে দেহের জৈব রসায়নাগার বলা হয়। এখানে অনেক অনেক হিট, অনেক অনেক তাপ উৎপন্ন হয়, এবং এই তাপগুলোকে রক্ত অর্থাৎ রক্তরস দেহের বিভিন্ন অংশে পরিবহন করে নিয়ে যায়। এরপর আসে হচ্ছে রক্তকণিকা বা ব্লাড কর্পাসাল বা বিসি, আমরা যেটাকে বিসি দ্বারা প্রকাশ করলাম একটু আগে। সো আমরা
এখন একটা কাজ করতে পারি, আমরা এখন একটা কিউএনএ করতে পারি, কিউএনএ টাইম, অর্থাৎ এখানে আমরা কোশ্চেন অ্যান্ড আনসার চেষ্টা করতে পারি। আচ্ছা, একটু আগে এটা পড়ে নিই, তারপর আমরা প্রশ্ন জিজ্ঞেস করব, আমি প্রশ্ন জিজ্ঞেস করব, তোমাদেরকে একটু সময় দিব, তোমরা কমেন্ট করে ফেলবে উত্তরটা, এবং আমি উত্তরটাও বলে দিব যাতে তোমরা মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? সো আগে আসি হচ্ছে রক্তের উপাদান হিসেবে ভাসমান কোষকে রক্তকণিকা বলে, এটাকে কিন্তু হচ্ছে রক্তকণিকা বলে। রক্ত, এগুলো হিমাটোপয়েসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয়, ঠিক আছে? সো রক্তকণিকা এগুলো হচ্ছে কোষ না, কোষ না বলে এদেরকে কণিকা বলা হয়, কারণ আছে। কি কারণ থাকতে পারে? অন্যান্য কোষের মতো কিন্তু স্ববিভাজিত হইতে পারে না, কারণ কি রক্তকণিকাতে আসলে নিউক্লিয়াস থাকে না। সো যেহেতু নিউক্লিয়াস থাকে না, এটা কিন্তু স্ববিভাজিত হয়ে সৃষ্টি হইতে পারে না, অর্থাৎ একটা থেকে আরেকটা হইতে পারে না। সো এটাকে কিন্তু কোষ বলা যায় না। সো কোষ না বলে এটাকে কি বলতে হয়? কণিকা। সো রক্ত কণিকা, রক্ত কোষ না, রক্ত কণিকা। রক্তের 45% রক্তকণিকা থাকে, এটা একটু আগে অনেকবার করে বললাম আমরা, এবং যা রক্তরসের মধ্যে নিমজ্জিত বা ভাসমান থাকে। রক্তকণিকা আসলে 3 ধরনের হয়ে থাকে: এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা আরবিসি বা রেড ব্লাড কর্পাসল বলে থাকি, আরবিসি। তারপর হচ্ছে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা, যেটাকে আমরা ডাব্লিউবিসি বলে থাকি, অর্থাৎ হোয়াইট ব্লাড অ্যান্ড কর্পাসল, ঠিক আছে? এবং এরপর হচ্ছে প্লেটলেট বা থ্রম্বোসাইট বা অনুচক্রিকা, তিনটা নাম আছে। তিনটা নাম হচ্ছে প্লেটলেট বা থ্রম্বোসাইট বা অনুচক্রিকা। এরপর হচ্ছে এই ছকটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা 3 স্টার দিয়ে রাখো। এই ছকটা থেকে প্রশ্ন বারবার করে চলে আসে, তোমাদের ক্ষেত্রেও দেখবা যে এইচএসসিতে তোমাদের তো মনে হয় 25 মার্কের একটা এমসিকিউ থাকে, এবং এডমিশন টেস্টে ভালোই এমসিকিউ, জীববিজ্ঞান থেকে মেডিকেলে তো 30 মার্কের এমসিকিউ থাকে জীববিজ্ঞান থেকে, এবং ভার্সিটিতেও 25 মার্কের মেবি এমসিকিউ থাকে হচ্ছে জীববিজ্ঞান থেকে। সো এই এমসিকিউগুলোতে তোমরা চেক করলে দেখবা, কোশ্চেন ব্যাংক দেখবা যে বারবার করে এখান থেকে প্রশ্ন চলে আসছে। সো এই ছকটাকে আমরা ভালো করে পড়বো এবং বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। সো প্রথমে আসে হচ্ছে রক্ত। রক্তকে দুইটা ভাগ করলে রক্তরস বা প্লাজমা, অর্থাৎ যেটা আমরা সেন্ট্রিফিউগাল যন্ত্রে আমরা একটা টেস্ট টিউবে রক্ত নিয়ে যখন ঝাঁকাই তখন দেখতে পাই যে উপরে যে ভাসমান হালকা পদার্থ বা হালকা যেগুলো থাকে সেগুলো হচ্ছে রক্তরস বা প্লাজমা। এগুলো হচ্ছে 55% থাকে রক্তের মধ্যে, এবং এর নিচে যে জমা পড়ে যে কঠিন পদার্থ, মানে কঠিন একটু ঘন, সেগুলো হচ্ছে রক্তকণিকা, যেটা থাকে হচ্ছে 45 বা 45%। রক্তরসের মধ্যে প্লাজমা থাকে হচ্ছে প্লাজমা বা রক্তরস বা প্লাজমা, এখানে পানি থাকে হচ্ছে 90 থেকে 92%। এ কারণেই রক্তকে রক্তরস বেশিরভাগ অংশই হচ্ছে তরল, অর্থাৎ রক্তের বেশিরভাগ অংশই তরল, প্রায় 55%ই তরল, কারণ এখানে বেশিরভাগ অংশই হচ্ছে পানি থাকে। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এরপর রক্তরস বা প্লাজমাতে কঠিন পদার্থ থাকে হচ্ছে 8 থেকে 10%। 8 থেকে 10% কঠিন পদার্থ থাকে, এবং রক্তকণিকার 45% রক্তকণিকা থাকে, এবং এর মধ্যে তিনটা ভাগ আছে। এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, তিনটা ভাগে ভাগ করা যায়: লোহিত রক্তকণিকা বা আরবিসি, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, এবং অনুচক্রিকা বা প্লেটলেট বা থ্রোম্বোসাইট। ওকে। এরপর রক্তরস বা প্লাজমাকে কঠিন পদার্থে ভাগ করলাম, এবং কঠিন পদার্থের আরও দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অজৈব উপাদান এবং একটা হচ্ছে জৈব উপাদান। ওকে। অজৈব উপাদান হচ্ছে 0.9% থাকে, এটা লেস ইম্পর্টেন্ট, মনে না রাখলেও চলবে। তবে জৈব পদার্থ 7 থেকে 9% থাকে, এটা মনে রাখবে। অজৈব উপাদানগুলোর মধ্যে কি কি আছে? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম। এটা মনে রাখার একটা সুন্দর টেকনিক আছে, বুঝছো? টেকনিকটা হচ্ছে ফালতু আম, ঠিক আছে? ফালতু, আমি লিখতেছি, ফালতু আম, এটা দিয়ে মনে রাখবো, ফালতু আম। সো এখান থেকে ফালতু আম থেকে তোমরা ফতে কি দেখবে? ফতে হচ্ছে ফসফরাস, গেল। লতে হচ্ছে লৌহ বা লোহা, এবং ততে হচ্ছে, এখানে ততে হচ্ছে তামা, এবং আম দিয়ে হচ্ছে দেখো কয়টা আছে, এবং আতে হচ্ছে আয়োডিন, এবং আম দিয়ে দেখো পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, এবং সোডিয়াম ক্লোরাইড আছে। সো আম দিয়ে আছে হচ্ছে 4টা, এবং ফালতু আম দিয়ে তোমরা অজৈব উপাদানটাকে খুব সুন্দর করে মনে রাখতে পারবে। এরপর আসে হচ্ছে
জৈব উপাদান এখানে হচ্ছে প্লাজমা প্রোটিন, একটু আগে তো আমরা দেখলাম যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রোনোজেন এবং ক্লোটিং ফ্যাক্টর। এটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক হচ্ছে GPA 5। ওকে, GPA 5-এর জি দিয়ে হচ্ছে গ্লোবিউলিন, পি দিয়ে হচ্ছে প্রোথ্রম্বিন, এতে হচ্ছে অ্যালবুমিন এবং 5তে হচ্ছে ফাইব্রোনোজেন। ঠিক আছে, তারপর নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া। এগুলো মনে রাখার একটা সুন্দর টেকনিক হচ্ছে হাইজ্যাক। সো আমরা যদি একটু লেখার চেষ্টা করি, হাই জ্যাক, এটা দিয়ে আমরা এটা মনে রাখবো, হাই জ্যাক। লেখা একটু খারাপ হচ্ছে, একটু বুঝে নিও ভাই। সো হাই জ্যাকের মধ্যে কি আছে, এখানে হাই জ্যাকের মধ্যে হাই দিয়ে তোমরা মনে রাখবে হচ্ছে হাই একটা আছে, সেটা হচ্ছে হাইপোজ্যান্থিন। তারপর হচ্ছে যাতে হচ্ছে জ্যান্থিন, এবং এতে হচ্ছে অ্যামোনিয়া মনে রাখবে, এবং কতে হচ্ছে ক্রিয়েটিনিন, এবং এই যে রসই দেখতে পাচ্ছ এটা দিয়ে মনে রাখবে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড। সো হাইজ্যাক দিয়ে নাইট্রোজেন গঠিত রেশন পদার্থগুলোকে খুব সুন্দর করে মনে রাখতে পারবে। অন্যান্য পদার্থগুলোর মধ্যে আছে হচ্ছে গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, রঞ্জক পদার্থ বিভিন্ন। সো জ্যান্থিন ও হাইপোজ্যান্থিন তৈরি হয়, কিন্তু এখানে একটা এক্সট্রা ইনফো তোমাদেরকে আসলে বলে রাখি যে যেহেতু এখানে হাইপোজ্যান্থিন বললাম, সো জ্যান্থিন ও হাইপোজ্যান্থিন আসলে তৈরি হয় পিউরিন ক্ষারক ও এর পিউরিন ক্ষারকের ভাঙ্গনের কারণে। পিউরিন, পাইরিমিডিন এগুলো তো আমরা পড়ে আসছি তাই না, এগুলো হচ্ছে কোষের গঠন অধ্যায়টাতে পড়ছি। সো পিউরিন হচ্ছে এডিনিন ও গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো তো আমরা পড়ছি তাই না। পিউরিন, এডুনিন, গুয়ানিন, আর হচ্ছে পাইরিমিডিনের মধ্যে হচ্ছে সাইটোসিন এবং থাইমিন আছে, এগুলো তো আমরা পড়ছি। এগুলো আমরা হচ্ছে কোষের গঠন অধ্যায়টাতে খুব সুন্দরভাবে পড়ে আসছি। তাহলে এখন আমরা আসবো হলো লোহিত রক্তকণিকা। আচ্ছা, এর আগে আমরা লোহিত রক্তকণিকাতে আসার আগে আমরা একটা কাজ করে নিই। আমরা এখানে যেহেতু একটা জায়গা আছে, সো আমরা এখানে একটা কিউএনএ টাইম করে ফেলি, আমরা কোশ্চেন আনসার করে ফেলি। সো এবার কি দেখবো আমরা হচ্ছে কিউএনএ, কিউএনএ টাইম। এখানে কি হবে, আমি প্রশ্ন করব এবং তোমরা হচ্ছে 1 নম্বর প্রশ্ন তোমরা হচ্ছে আনসার করবে কমেন্ট বক্সে, এবং আমি তোমাদের জন্য 30 সেকেন্ড, না বেশি হয়ে যাচ্ছে, 10 সেকেন্ড করে টাইম দিব। তোমরা খুব তাড়াতাড়ি ভিডিওটা বা ক্লাসটা, তোমরা ইউটিউবে ফেসবুকে দেখছো, তোমরা ক্লাসটা পজ দিয়ে থেমে কমেন্টে আনসার করে ফেলবে। আমরা একটু আগে অর্থাৎ শুরু থেকে আমরা এখান পর্যন্ত যতগুলো পড়াশোনা করে আসলাম, এগুলোর উপর থেকে তোমাদের কিউএনএ টাইমে এখন প্রশ্ন করব। সো এগুলো তোমরা কমেন্টে আনসার করবে এবং আমি উত্তর বললে তোমরা উত্তরটাকে মিলিয়ে নিবে, ঠিক আছে। সো প্রথম যে প্রশ্নটা আমরা দিতে পারি সেটা হচ্ছে রক্তের পিএইচ কত। সো 1 নম্বর প্রশ্ন হচ্ছে রক্তের পিএইচ কত। আমি 10 সেকেন্ড সময় নিচ্ছি এবং তোমরা ক্লাসটা পজ দিয়ে থেমে কমেন্টে আনসার করে ফেলো, এবং আমি 10 সেকেন্ড পরেই কিন্তু উত্তর বলে ফেলবো, তখন তোমরা উত্তরটা মিলিয়ে নিবে। সো আমি আশা রাখতেছি তোমরা উত্তর করে ফেলছো। সো রক্তের পিএইচ আসলে হচ্ছে 7.40। সো আমরা এটা তো জানি 7.40, কারণ রক্তের পিএইচ এর রেঞ্জটা আসলে কত, 7.35 থেকে 7.45, গড়ে 7.40 হয়ে থাকে। সো আমি আশা রাখতেছি তোমরা পারছো। এবং 2 নম্বর প্রশ্নটা হচ্ছে এবার যে দেহের মোট ওজনের কত% আসলে রক্ত থাকে। আমি 10 সেকেন্ড সময় নিচ্ছি, আমি আবারও প্রশ্নটা বলতেছি, দেহের মোট ওজনের কত শতাংশ বা কত পার্সেন্ট রক্ত থাকে। তোমরা পজ দিয়ে থেমে কমেন্টে আনসার করে ফেলো। আশা রাখতেছি আমি তোমরা আনসার করে ফেলছো। সো এটা হচ্ছে দেহের মোট ওজনের 8% কিন্তু রক্ত থাকে, আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি এগুলো। সো 8% হচ্ছে রক্ত থাকে। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে রক্তের সান্দ্রতা পানির তুলনায় কত গুণ বেশি, বা কত গুণ ভারী, বা কত গুণ বেশি। এটা কিন্তু একটু আগে পড়ে আসছে এবং তোমাদেরকে বলছিলাম এটা হচ্ছে নতুন অ্যাড করছে বইয়ে। তো রক্তের সান্দ্রতা পানির তুলনায় কত গুণ বেশি। আমি আবারও বলতেছি, রক্তের সান্দ্রতা পানির তুলনায় কত গুণ বেশি হয়ে থাকে। আমি আশা রাখতেছি তোমরা আনসার করে ফেলছো, এটা হচ্ছে 5 গুণ বেশি, ঠিক আছে। সো কারা কারা
3টায় আনসার করতে পারলে একটু কমেন্টে জানাইও, এবং কার কয়টা এই 3টা কুইজ বা 3টা কোশ্চেনের মধ্যে কার কয়টা প্রশ্ন হইলো, কার সঠিক কয়টা হইলো একটু কমেন্ট করে জানিও। আমরা কিন্তু এরকম 2 থেকে 3টা করে পেজ পড়বো এবং এরপরে আমরা কোশ্চেন আনসার করে ফেলবো, ঠিক আছে, কিউএনএ টাইম। ওকে, এবার আসি হচ্ছে লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট নিয়ে। এরিথ্রোসাইট এটা হচ্ছে গ্রিক শব্দ এরিথ্রোস, যার অর্থ হচ্ছে লোহিত, এবং কাইটোস অর্থ হচ্ছে কোষ বা কাইটোস বা সাইটোস, ঠিক আছে। এবং এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসতে পারে লোহিত রক্তকণিকা থেকে। এটা হচ্ছে মানবদেহে রক্তরসে ভাসমান, গোল, দ্বিঅবতল, চাকতির মতো, এবং হচ্ছে নিউক্লিয়াস বিহীন, অর্থাৎ এখানে কিন্তু নিউক্লিয়াস নাই। আমরা সচরাচর আসলে একটা বিজ্ঞানীরা এটা প্রমাণ করছে আসলে এটা নেই, যে উটের লোহিত রক্তকণিকায় আসলে নিউক্লিয়াস নেই। এটা আমরা অনেক বইয়ে তোমরা দেখবা আছে উটের লোহিত রক্তকণিকায় আসলে নিউক্লিয়াস আছে এটা লেখা, কিন্তু এটা বিজ্ঞানীরা প্রমাণ করছে যে উটের লোহিত রক্তকণিকায় আসলে নিউক্লিয়াস নেই, কিন্তু অক্সিজেনবাহী হিমোগ্লোবিন থাকে। লাল বর্ণের রক্তকণিকাকে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসল বা সংক্ষেপে আমরা আরবিসি দ্বারা প্রকাশ করতে পারি। এটা আসলে সাধারণত গোল, এটা তোমরা চিত্রের মাধ্যমে দেখতে বা আমি সাদা কালার নিচ্ছি। তো এখানে দেখো যে এটা হচ্ছে একটা চাকতির মতো বা গোল, এটা কিন্তু এখানে বলা হয়েছে। সো এটা হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা যে চাকতির মতো, এটা গোল, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রের মাধ্যমে। এবং এইটা দেখো, এটা আসলে কেন দ্বি অবতল বলা হচ্ছে, আমরা সাধারণত অবতল লেন্স তো আমরা জানি। তো অবতল লেন্স আসলে কেমন, আমরা কালারটা আবারও চেঞ্জ করে ফেলতেছি। অবতল লেন্স আসলে কেমন, তোমরা অবতল লেন্স আঁকা শিখছো না? তোমরা অবতল লেন্স কেমন আঁকা শিখছো, যে এরকম করে আমরা সাধারণত এরকম করে দেই, এটা হচ্ছে অবতল লেন্স। তাহলে এইখানে আমরা হচ্ছে লোহিত রক্তকণিকার ক্ষেত্রে অবতল লেন্সটা আসলে কিভাবে বুঝলাম, দেখো এখানে এরকমই দেখাচ্ছে। এখানে দেখবা যে এটা হচ্ছে অবতল বা দ্বি অবতল লেন্সের মতো। এবং এটা কিন্তু এই সাইডটাতেও আছে, অর্থাৎ এটা এটা যেহেতু কাটা হয়েছে একটা সাইডে, সো এটা হচ্ছে এই পার্শ্ব বরাবর কাটা হয়েছে, এই জন্য তোমরা একটা পাশে দেখছো, এটা কিন্তু পুরো পাশে এটা এরকমই আছে। এবং এটা দেখো মাঝখান থেকে দেখো চাকতির মতো, এবং এটা দেখো ফাঁকা, এরকম এখানে অনেকগুলো চিত্র দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এবং এটা কিন্তু চাকতির মতো, এবং এখানে কিন্তু নিউক্লিয়াস নাই ভাসমান, এটা এটা হচ্ছে গোল বা চাকতির মতো। এরপর আমরা হচ্ছে কালার চেঞ্জ করে ফেলি। তাহলে এটা তো আমরা জানলাম। এবং এ ধরনের কণিকার গড় ব্যাস হচ্ছে 7.3 মাইক্রোমিটার। আমরা একটু আমরা এখানে দেখব যে 1 মাইক্রোমিটার দ্বারা আসলে কি বোঝায়। 1 মাইক্রোমিটার বা 1 মাইক্রোমিটার দ্বারা, আমার লিখতে একটু ভুল হইল, 1 মাইক্রোমিটার ইকুয়াল 10⁻⁻6 মিটার, ঠিক আছে। 10⁻⁻6 মিটার হচ্ছে 1 মাইক্রোমিটার। তাহলে এখানে 500 যে দৃশ্য বা 500, এটা লোহিত রক্তকণিকার, এটা কিন্তু 2.2 মাইক্রোমিটার। এবং এটা যে লম্বাটা বা এটা কত, এটা হচ্ছে 7.3 মাইক্রোমিটার, এটা মনে রাখবে। ওকে, এবং এটাই কিন্তু এখানে দেওয়া আছে যে গড় ব্যাস, ব্যাস হচ্ছে যে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত হচ্ছে গড় ব্যাস, এটা হচ্ছে এখানে 7.3 মাইক্রোমিটার বা 7, এখানে 7 থেকে 8 মাইক্রোমিটার। এবং স্থূলতা, স্থূলতা অর্থাৎ এখানে 500টা বলা হয়েছে 2.2 মাইক্রোমিটার, এবং কেন্দ্রে 1.0। এত কিছু ইম্পর্টেন্ট তোমাদের মনে রাখা দরকার নেই, তোমরা 2.2 মাইক্রোমিটার এবং 7.3 মাইক্রোমিটার এই দুইটা জানলেই হচ্ছে। এবং এখানে কিন্তু একটা কথা বলা আছে যে কিনারা অপেক্ষা মধ্যভাগে অনেকটা পাতলা থাকে। দেখো কিনারা অপেক্ষা মধ্যভাগে কিন্তু অনেকটা পাতলা বা অনেকটা দেখো ফাঁকা হয়ে আছে, এরকম বোঝাচ্ছে, তাই না? এটাই বলা হয়েছে যে কিনারা অপেক্ষা মধ্যভাগে অনেকটাই পাতলা। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবল উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। এই তথ্যটা নিয়ে সন্দেহ আছে বলতে এটা আসলেই নাই। তোমাকে একটু আগে বললাম না যে উটের লোহিত রক্তকণিকায় আসলেই নিউক্লিয়াস নাই। সো এটা নিয়ে যেহেতু একটু সন্দেহ আছে, এবং রিসেন্ট বিজ্ঞানীরা প্রমাণ করে দেখছে যে উটের লোহিত রক্তকণিকায় আসলে নিউক্লিয়াস নাই। বিভিন্ন বয়সের মানবদেহে ঘনত্ব প্রতি ঘন মিলিমিটার রক্তে বা প্রতি ঘন মিলিমিটার রক্ত বলতে কি বোঝায়, অর্থাৎ 1 মিলিমিটার কিউব বা ঘন মিলিমিটার
ইকুয়াল হচ্ছে 10⁻⁻6 লিটার। 10⁻�6 লিটার। এখানে হচ্ছে এটা ভেরি করে যত, অর্থাৎ ভ্রূণ দেহে কিন্তু এটা সব থেকে বেশি থাকে। লোহিত রক্তকণিকা নর্মালি তোমাদের হচ্ছে আরবিসি অক্সিজেন পরিবহন করে। সাধারণত আমরা জানি যে লোহিত রক্তকণিকা বা আরবিসি অক্সিজেন পরিবহন করে। তাহলে ভ্রূণ দেহে যেহেতু বেশি অক্সিজেনের এখানে পরিবহন দরকার এবং শিশুদের দেহে বেশি অক্সিজেন পরিবহন হয়, সো এখানে আসলে ভ্রূণ দেহে এবং শিশুদের দেহে এই লোহিত রক্তকণিকার পরিমাণটা সব থেকে বেশি থাকে। ভ্রূণ দেহে এই সংখ্যাটা হচ্ছে 80 থেকে 90 লাখ, শিশুদের দেহে হচ্ছে 7 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষের দেহে হচ্ছে 50 থেকে 54 লাখ থাকে আরবিসি বা লোহিত রক্তকণিকা, এবং পূর্ণবয়স্ক স্ত্রী দেহে হচ্ছে 40 থেকে 49 লাখ। এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমাদেরকে বারবার করে এই প্রশ্নগুলো, এই সংখ্যাগুলো আসে এমসিকিউয়ে। ওকে, বিভিন্ন শারীরিক অবস্থায় এ সংখ্যা তারতম্য ঘটে, যেমন ব্যায়াম ও গর্ভাবস্থায় কণিকার সংখ্যা বেশি হয়। লিঙ্গ ও বয়সভেদে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বা স্বাভাবিক মাত্রার নিচে থাকলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া বলে। সাধারণত আরবিসি অক্সিজেন পরিবহন করে। স্টেম কোষ অন্য যে কোনো কোষে পরিণত হতে পারে এবং তারা নিজেদের সংখ্যা ফিক্সড রাখতে পারে। ঠিক আছে, এটা তো আমরা জানি যে। আর রক্ত স্বল্পতা, মানে কি? মানে হচ্ছে 9। ঠিক আছে, মানে হচ্ছে 9। তাহলে অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত নাই বা রক্ত কম, এবং রক্ত স্বল্পতা এটা বোঝায়। তাহলে লোহিত কণিকার আয়ুষ্কাল বা গড় আয়ু হচ্ছে 120 দিন। 120 দিন সাধারণত এই লোহিত রক্তকণিকা বেঁচে থাকে এবং এরপর এটা মারা যায়। ঠিক আছে, এরপর আসি হচ্ছে লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। স্টেম কোষ অন্য যে কোনো পরিণত কোষে, অর্থাৎ অন্য যে কোনো কোষে আসলে পরিণত হতে পারে। সাধারণত স্টেম কোষ আসলে কি বোঝায়? স্টেম কোষ অন্য যে কোনো কোষে পরিণত হতে পারে এবং তারা নিজেদের সংখ্যা ফিক্সড রাখতে পারে। সাধারণত উঁচু স্থানে, কিন্তু এখানে অনেকগুলো ব্যাপার দেওয়া আছে, যে রক্তপাত, উঁচু স্থানে অবস্থান, তারপর হচ্ছে ব্যায়াম, অস্থিমজ্জার ক্ষতি, এগুলো হলে কিন্তু হিমোগ্লোবিন সহ বিভিন্ন কারণে অক্সিজেন মাত্রা কমে যেতে পারে। সাধারণত উঁচু স্থানে অক্সিজেন কম থাকে। তারপর আরবিসি না থাকলে কিন্তু অক্সিজেন ক্যারি করার মতো কেউ নেই। সো তোমাদের তোমাদের আরবিসি, তোমাদের যদি আরবিসি না থাকে, উঁচু স্থানে যেহেতু অক্সিজেন নাই, আরবিসিও নাই, সো এখানে কিন্তু অক্সিজেন ক্যারি করার মতো কেউ থাকবে না। তো এই টাইমে কিন্তু তোমার অক্সিজেন মাত্রা কমে যেতে পারে, কারণ আমরা জানি যে অক্সিজেন ক্যারি করে হচ্ছে আরবিসি। সো যেহেতু তোমাদের উঁচু স্থানে আসো, উঁচু স্থানে অক্সিজেন কম, সো আরবিসিও কম, সেই জন্য এখানে তোমাদের অক্সিজেন মাত্রা কমে যেতে পারে। বৃক্ক কম অক্সিজেন মাত্রা শনাক্ত করে সঙ্গে সঙ্গে এরিথ্রোপয়েটিন নামে এক ধরনের হরমোন উৎপন্ন এবং ক্ষরণ করে। সাধারণত আমরা জানি যে এটা হচ্ছে টেস্টোস্টেরন সাধারণত আরবিসি তৈরিকে আসলে বাড়িয়ে দেয়। আর মেয়েদের যে হরমোন, সাধারণত টেস্টোস্টেরন হরমোন হচ্ছে ছেলেদের, আর ইস্ট্রোজেন হরমোনটা হচ্ছে মেয়েদের। সো এই ইস্ট্রোজেন হরমোনটা হচ্ছে আরবিসি তৈরিটাকে কমিয়ে দেয়। বুঝতে পারছো? এই জন্য মেয়েদের দেহে আসলে এই আরবিসির পরিমাণটা একটু কম থাকে এবং ছেলেদের দেহে একটু বেশি থাকে। সাধারণত আমরা একটা চিত্র বা একটা ডায়াগ্রামের মাধ্যমে একটা বুঝতে পারি যে, দেখো, অক্সিজেন নর্মালি যদি কম থাকে তাহলে কি হবে? এটা হলো কিডনি শনাক্ত করবে। সো কিডনি শনাক্ত করে কি করবে? কিডনি শনাক্ত করবে, শনাক্ত করার পর এরিথ্রোপয়েটিন নামে এক ধরনের হরমোন তৈরি করবে। ঠিক আছে, সো এটাই এখানে বলা হয়েছে যে বৃক্ক কম অক্সিজেন বা কিডনি বা বৃক্ক কম অক্সিজেন শনাক্ত করে সঙ্গে সঙ্গে এরিথ্রোপয়েটিন নামে এক ধরনের হরমোন উৎপন্ন করে এবং এটা কিন্তু ক্ষরণ করে। এই হরমোন লাল ও অস্থিমজ্জার মাধ্যমে বিভিন্ন লোহিত রক্তকণিকা উৎপাদন প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে। এগুলো লেস ইম্পর্টেন্ট কথাবার্তা, তোমরা তো আসলেই জানো এগুলো মেবি। সো এরিথ্রোসাইট সৃষ্টির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলে। সো এরিথ্রোসাইট সৃষ্টির যে প্রক্রিয়া, এটাকে হচ্ছে এরিথ্রোপয়েসিস। নর্মালি পয়েসিস মানে হচ্ছে সৃষ্টি, এবং এরিথ্রো মানে তো তোমরা হচ্ছে জানো যে লোহিত রক্তকণিকা বা লাল। সো লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট যে সৃষ্টির যে প্রক্রিয়া, এটাকে আসলে সাধারণত আমরা এরিথ্রোপয়েসিস বলতেছি। এরপর আসি হচ্ছে রাসায়নিকভাবে লোহিত রক্তকণিকার 60 থেকে 70% পানি থাকে এবং 30 থেকে 40% কঠিন পদার্থ থাকে। কঠিন পদার্থের মধ্যে 90 থেকে 90% হিমোগ্লোবিন থাকে।
এখানে একটা ভালো রকমের আহ, কথাবার্তা আছে যে হিমোগ্লোবিন মানে আমরা হচ্ছে হিম এবং হচ্ছে গ্লোবিন, হিম গ্রুপ এবং হলো গ্লোবিন, এটা নিয়ে একটা যদি বিস্তর আলাপ আলোচনা আমরা করি, একটু নিচের দিকে আলোচনা করা যাক। এখানে আমরা আলোচনাটা শুরু করতে পারি। সো আমরা সাধারণত কি করতে পারি যে অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি দুইটা অ্যামাইনো অ্যাসিড যদি থাকে, পাশাপাশি দুইটা অ্যামাইনো অ্যাসিড থাকলে, অর্থাৎ পাশাপাশি দুইটা অ্যামাইনো অ্যাসিড এবং আমরা একটু লিখতে দেরি হচ্ছে, বুঝতে নিও। পাশাপাশি দুইটা অ্যামাইনো অ্যাসিড এবং এর মধ্যে যে বন্ধনটা, আসলে এই বন্ধনটা হচ্ছে পেপটাইড বন্ধন, ঠিক আছে? এর মধ্যে যে বন্ধনটা এটা হচ্ছে পেপটাইড বন্ধন। সো পাশাপাশি দুইটা অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে যে বন্ধন এটা হচ্ছে পেপটাইড বন্ধন। এবং অনেকগুলো এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধনগুলো থাকে, এই বন্ধনগুলো অনেকগুলো পেপটাইড বন্ধন থাকে। সো এগুলোকে আমরা হচ্ছে পলিপেপটাইড বন্ধন বলতে পারি, ঠিক আছে? তো দেখতে এগুলো হচ্ছে চেইনের মতো। এইগুলা তোমাদের হচ্ছে দেখতে অনেকটা চেইনের মতো হয়ে থাকে, এগুলোকে আমরা হচ্ছে পলিপেপটাইড বলতে পারি। হিমোগ্লোবিনে আসলে 4টা পলিপেপটাইড চেইন থাকে, হিমোগ্লোবিনের 4টা পলিপেপটাইড চেইন থাকে, ঠিক আছে? এটা এটা একটু পরে আমরা দেখব। সো হিমোগ্লোবিন বলতে গেলে আমরা প্রথমে আসে হচ্ছে হিম আর গ্লোবিন। হিম হচ্ছে আয়রন বা লৌহ, হিম হচ্ছে এফি, আয়রন বা লৌহ, এবং গ্লোবিন হচ্ছে প্রোটিন, প্রোটিন অংশ, ঠিক আছে? এবং অবশিষ্ট যে 10% থাকে এই হিমোগ্লোবিনের, সেটা হচ্ছে প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্টেরল, অজৈব লবণ, অজৈব ফসফেট, এগুলো, পটাশিয়াম ইত্যাদি বিভিন্ন নিয়ে থাকে। সো সমগ্র রক্তে 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে বা আয়রন থাকে। একটি আরবিসি এর ওজনে 33.33% এসবি অর্থাৎ হিমোগ্লোবিন এবং 29 পিকোগ্রাম এসবি অণু থাকে। এক্সট্রা ইনফো এটা, এটা তোমাদের লেস ইম্পর্টেন্ট। প্রতিটি হিমোগ্লোবিন অণু হিম নামক লৌহ ধারণকারী রঞ্জক এবং গ্লোবিন নামক প্রোটিন সমন্বয়ে গঠিত। হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষের দেহে এবং স্ত্রীদের দেহে এটা ভেরি করে। পুরুষের দেহে সাধারণত 13.5 থেকে 17.5 গ্রাম পার ডেসিলিটার হয়ে থাকে এবং স্ত্রীদের দেহে এটা হচ্ছে 11.5 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার হয়ে থাকে। হিমোগ্লোবিনের 4টি পলিপেপটাইড চেনের সাথে একটি হিম গ্রুপ যুক্ত থাকে। একটু আগে তো তোমাদেরকে এটা বুঝালাম যে আহ, দুইটা অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি মিলে যে বন্ধনটা থাকে সেটা হচ্ছে পেপটাইড বন্ধন, এবং এভাবে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধনগুলো আসলে থাকে এগুলো হচ্ছে পলিপেপটাইড বন্ধন হয়ে থাকে এবং পলিপেপটাইড বলা হয়, এবং দেখতে অনেকটা চেইনের মতো হয়। হিমোগ্লোবিনে আসলে 4টা পলিপেপটাইড চেইন থাকে, বুঝতে পারছো? হিমোগ্লোবিনে সাধারণত 4টা পলিপেপটাইড চেইন থাকে। এখানে দেখো হিমোগ্লোবিনের 4টা পলিপেপটাইড চেইনের সাথে একটি হিম গ্রুপ যুক্ত আছে। তোমাকে যদি এটা আরো সুন্দরভাবে ব্যাখ্যা করতে চাই, তাহলে এখানে সাধারণত হিম গ্রুপ, সাধারণত 4টা পলিপেপটাইড যদি চেইন আমরা নেই, যে দেখো যে এখানে হচ্ছে ধরো এটা একটা পলিপেপটাইড চেন, এটা একটা পলিপেপটাইড চেন, এটা একটা পলিপেপটাইড চেন, এটা একটা যদি পলিপেপটাইড চেন হয়, ধরো এগুলো হচ্ছে পলিপেপটাইড চেন, ঠিক আছে? এখানে প্রতিটা পলিপেপটাইড চেনে আবার একটা একটা করে একটা হিম গ্রুপ থাকবে, বুঝতে পারছো? এখানে ধরো একটা হিম গ্রুপ, এখানে একটা হিম গ্রুপ, এখানে একটা হিম গ্রুপ, এবং এখানে একটা হিম গ্রুপ। এগুলোর মধ্যে কিন্তু আবার আবার দেখবে হচ্ছে আয়রন থাকবে। So আমরা আয়রনটাকে নীল কালার দিয়ে লিখতে পারি, নীল কালার দিয়ে লিখছি। এবং প্রতিটা হিম গ্রুপের মধ্যে কিন্তু একটা করে আয়রন থাকবে। এগুলো হচ্ছে ছোট করে দিচ্ছি, এগুলো হচ্ছে আয়রন, এগুলো হচ্ছে এফি। সো এগুলোর আমরা নাম দিতে পারি। আমরা নামটা দিব হচ্ছে সবুজ কালার দিয়ে। সো আমরা প্রতিটা পলিপেপটাইড চেইনের একটা করে নাম দিতে পারি। এটা ধরো হচ্ছে আলফা 1, এটা ধরো হচ্ছে আলফা 2, এটা ধরো হচ্ছে বিটা 1, এবং এটা ধরো হচ্ছে বিটা 2, ঠিক আছে? আচ্ছা, একটু হিজিবিজি হয়ে গেল, তাই না? উপরে উপরে লিখতেছে, ধরো এটা হচ্ছে বিটা 2। তাহলে প্রতিটা হিমোগ্লোবিনে যেহেতু 4টা পলিপেপটাইড চেইন থাকে, এবং এখানে কিন্তু প্রতিটা পলিপেপটাইড চেইনে আবার হিম গ্রুপ থাকে একটা করে, এবং এই হিম গ্রুপে আবার একটা করে হচ্ছে আয়রন থাকে। এটা আমরা তোমাদেরকে এখানে বুঝাইলাম, ঠিক আছে? এটাই এখানে দেওয়া আছে যে হিমোগ্লোবিনে 4টা পলিপেপটাইড চেইনের সাথে একটি হিম গ্রুপ যুক্ত থাকে। হিম গ্রুপের জন্যই রক্ত লাল হয় সাধারণত, এই আয়রন থাকার কারণে আসলে রক্তটা লাল হচ্ছে।
এবার হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ, এটা তোমরা পড়ে নিবে। লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে দেহকোষে অধিকাংশ অক্সিজেন এবং সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, রক্তের ঘনত্ব সান্দ্রতা রক্ষা করে। এগুলোই সাধারণত আমরা রক্তের কাজ এবং রক্তরসের যে কাজগুলো পড়ে আসলাম একটু আগে, এগুলোই পড়ে আসছি সাধারণত, বুঝতে পারছো? এবং এগুলোর হিমোগ্লোবিন ও অন্যান্য অন্তঃকোষীয় বস্তু বাফার রূপে রক্তে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে যা মানুষের ব্লাড গ্রুপ নির্ণয়ে সহায়তা করে। আমরা সাধারণত আমাদের যে রক্ত গ্রুপ থাকে, কারো এ পজিটিভ, এ নেগেটিভ, এই যে এগুলো এগুলো কিন্তু আমাদের হচ্ছে অ্যান্টিজেনের উপর ডিফাইন করে আমাদের এই রক্ত গ্রুপগুলো ভাগ করা হয়। তোমাদের দেহে যদি অ্যান্টিজেন থাকে হচ্ছে এ, তাহলে তোমাদের রক্তের গ্রুপ হবে এ। এবং তোমাদের যদি হচ্ছে রেসাস ফ্যাক্টরের উপর নির্ভর করে তোমাদের পজিটিভ হবে কি না বা নেগেটিভ হবে, এটা নির্ভর করে। সো আমাদের দেহে, যাদের দেহে ও থাকে, ও অ্যান্টিজেন, তাদের ও গ্রুপ। আবার যাদের হচ্ছে বি থাকবে অ্যান্টিজেন, তাদের রক্তের গ্রুপ হবে বি গ্রুপ। ঠিক আছে, এগুলো কিন্তু অ্যান্টিজেনই ডিফাইন করে। ওকে, এসব কণিকা রক্তে বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে। আমরা সাধারণত জানি যে বিলিরুবিন হচ্ছে এবং বিলিভার্ডিন, এটা নিয়ে একটা যদি আলোচনা করতে চাই, হিম থেকে আয়রন বের করে নিলে সেটা বিলিভার্ডিনে পরিণত হয়। এই কথাটা নোট করে লিখে রাখো যে হিম থেকে, অর্থাৎ আমরা কই লিখতে পারি, জায়গায় তো নেই, আমরা এখানে লিখি যে থেকে হিম থেকে যদি আমরা আয়রনটাকে যদি আমরা মাইনাস করে ফেলি, আয়রনটাকে যদি আমরা বের করে ফেলি, তাহলে এটা বিলিভার্ডিনে পরিণত হয়। বিলিভার্ডিন পরবর্তীতে বিলিরুবিনে কনভার্ট হয়। ঠিক আছে, বিলিভার্ডিন কিন্তু হচ্ছে সবুজ, এবং এখানে বিলিভার্ডিনটা হচ্ছে সবুজ, গ্রিন, আমি গ্রিন কালার দিয়ে লিখে রাখি। সো বিলিভার্ডিনটা হচ্ছে সবুজ এবং বিলিরুবিনটা হচ্ছে হলুদ। সেখানে হলুদ কালার দেওয়া থাক, তোমরা যাতে বুঝতে পারো। সো বিলিরুবিনটা হচ্ছে হলুদ। সো এখানে পরবর্তীতে কি হয়, বিলিভার্ডিনটা পরবর্তীতে বিলিরুবিনে কনভার্ট বা পরিবর্তিত হয়। এরপর লোহিত রক্তকণিকা এনজাইম রূপী নাইট্রিক অক্সাইড উৎপাদন, অর্থাৎ এনও। নাইট্রিক অক্সাইড মানে কি? এনও। নাইট্রিক অক্সাইড হচ্ছে এনও, কালারটা চেঞ্জ হয়ে গেছে তাই না? নাইট্রিক অক্সাইড হচ্ছে এনও। এগুলো কি করে? লোহিত রক্তকণিকা এনজাইম রূপী নাইট্রিক অক্সাইড উৎপাদন করতে পারে, যা এন্ডোথেলিয়াল কোষের এল আর্জিনিনের মতো ব্যবহৃত হয়। সো এইটা নিয়ে একটু যদি কথাবার্তা বা পড়াশোনা করা যায় তাহলে ভালো হয়। আমরা সাধারণত রক্ত যে নালী, রক্তনালী যদি এরকম হয়, তাহলে দেখবা রক্তনালী গায়ের মধ্যে কোষ থাকে, এরকম। ধরো আমি 3-4টা করে দিচ্ছি, ওর এই পাশেও আছে। এই কোষগুলো, এগুলো কি হচ্ছে, এই কোষগুলোকে কি বলা হয়? এই কোষগুলোকে এন্ডোথেলিয়াল কোষ বলা হয়। এটা একটা রক্তনালী। এই রক্তনালীর মধ্যে এন্ডোথেলিয়াল কোষ আছে, এবং এখানে এল আর্জিনিন বলতে অ্যামাইনো অ্যাসিডকে বোঝায়, এবং এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এল আর্জিনিন, এখানে যে কথাটা দেখতে পাচ্ছ যে এল আর্জিনিন, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এবং এটাতে নাইট্রিক অ্যাসিড বা এনও তৈরি করে। রক্তনালীকে কিন্তু সাধারণত ভেসেল বলা হয়। হ্যাঁ, তোমাদের মধ্যে যাদের প্রশ্ন আছে যে রক্তনালীর ইংরেজি কি, এটা আসলে সাধারণত ভেসেল। আর হচ্ছে এখান থেকে আসলে ভেসোডিলেটর আসে। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড বা H2S, হাইড্রোজেন সালফাইড হচ্ছে H2S। হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন করে এই লোহিত রক্তকণিকা, যা রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে। তো রক্তনালীর ইংরেজি হচ্ছে ভেসেল, এবং ভ্যাস ভেসো কনস্ট্রিক্টর মানে হচ্ছে মানে হচ্ছে ভেসো, মানে হচ্ছে এখান থেকে ভেসেল থেকে আসে ভেসল, এবং এটা ইংরেজি। অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন করে, যা রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে। এটাকেই ইংরেজিতে তোমাদের হচ্ছে ভেসো কনস্ট্রিক্টর বলা হয়। এবং ভেসো হচ্ছে ভেসেল থেকে আসে, ভেসেল অর্থ হচ্ছে রক্তনালী, এবং কনস্ট্রিক্টর মানে হচ্ছে সংকুচিত করা। এই কাজ করে হচ্ছে হাইড্রোজেন সালফাইড বা H2S। এরপর হচ্ছে ব্যাকটেরিয়া আক্রান্ত হলে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন থেকে এক ধরনের মুক্ত আয়ন সৃষ্টি করে, যা জীবাণুর
কোষ প্রাচীর ভেঙে দিয়ে একে ধ্বংস করে। এবং এই যে লোহিত রক্তকণিকাগুলো এগুলো কিন্তু পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে কোষ টিস্যু থেকে ফুসফুসে সামান্য পরিমাণ অক্সিজেন পরিবহন করে। সো পটাশিয়াম বাইকার্বনেট তোমরা সংকেত জানো, এটা হচ্ছে KH CO3। KH CO3 হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। সো আজকের মতো এই পর্যন্তই থাকুক, এবং এর পরদিন অর্থাৎ আগামী লেকচার অর্থাৎ লেকচার 2তে আমরা ইনশাল্লাহ শ্বেত রক্তকণিকা নিয়ে পড়াশোনা করব। সো আজকের পর্যন্ত এই পর্যন্তই থাকুক। সো তোমরা যারা নোট করছো, তোমরা নোটটা সামনাদ একাডেমি স্টুডেন্টস গ্রুপ এই গ্রুপটাতে পোস্ট করিও। সো পোস্ট করলে কিন্তু তোমরা আমার পক্ষ থেকে 20 টাকা করে মোবাইল রিচার্জ পাওয়ার একটা দারুণ সুযোগ পাবে। সো সামনাদ একাডেমি স্টুডেন্টস গ্রুপের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া থাকবে, তোমরা একটু দেখে নিও। সো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস ক্লাসটা করার জন্য। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।